বং দর্শনে আজকের নিবেদন সায়কের লেখা রোমাঞ্চকর ভৌতিক গল্প সে এখানেই থাকে এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যারা প্রথম পর্বটি শোনেননি তারা অনুগ্রহ করে প্রথম পর্বটি শুনে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। আর যারা শুনেছেন তাদের সংক্ষেপে আরও একবার মনে করিয়ে দিই, সে এখানেই থাকে এর প্রথম পর্বে আমরা দেখেছি কোনো এক অলৌকিক ক্রোশের কবলে পড়ে নন্দীপুর গ্রামে আতঙ্কের ছায়া গাঢ় আরও গাঢ় হয়ে উঠেছে। চলছে একের পর এক নির্মম হত্যালীলা। গ্রামবাসীদের চোখে মুখে ফুটে উঠেছে অনিশ্চয়তা ও ভয়ের রেখা। কে রয়েছে এসব অমানবিক ঘটনার পেছনে? একরাশ দুশ্চিন্তা নিয়ে সে রহস্য উদ্ঘাটনের তৎপর সেই এলাকার তারকা অনিমেষ রায়। তারপর বাইরে অঝোরে বৃষ্টি। সন্ধ্যা থেকেই আকাশের মুখটা বেজায় গম্ভীর। রাত বাড়ার সাথে সাথে ক্রমশ আরও প্রবল বর্ষা যেন প্রচণ্ড হুঙ্কার করে পড়েছে নন্দীপুরের আকাশ থেকে। আর মাঝে মাঝে বুনো ঝোপঝাড় আর বড় বড় গাছের ডালপালা থেকে ভেসে আসে বাতাসের সোঁ সোঁ শব্দ। সারা দিনের ক্লান্তি, দুশ্চিন্তা, ভয় ভুলে গোটা গ্রাম এখন শান্তির ঘুম ঘুমোচ্ছে। না, গোটা গ্রাম না, মনে হয় একজন শুধু ঘুমোতে পারেনি এখনো। শুধু আজ নয়, বিগত 2 দিন ধরে 2 চোখের পাতা এক করতে পারেননি বিকাশবাবু। চোখ বন্ধ করলেই সেই পরিচিত মুখটা, সেই কথাগুলো আর সেই ভয়ানক হাসি। বিকাশবাবুর শোয়ার ঘর অন্ধকার। জানলার ওপারের প্রবল বর্ষা ধরা দিচ্ছে জানলার কাছে। মাঝে মাঝে থর থর করে কেঁপে উঠছে জানলাটা। কেউ টোকা দিচ্ছে না জানলায়? ওটা কি নড়ে উঠল জানলার ওপাশে? ওই তো একটা মানুষের অবয়ব ফুটে উঠেছে জানলার অস্পষ্ট কাঁচের ওপারে। হ্যাঁ, অস্পষ্ট হলেও তিনি চিনতে পারছেন ওই মুখটাকে। তাহলে কি হিসেব মতো? না না না, আর ভাবতে পারলেন না বিকাশ রঞ্জন মুখুজ্জে। চাদরের তলায় মুখ লুকিয়ে ভয়ে গুটিসুটি হয়ে রইলেন তিনি। কিন্তু বিছানার পাশে ঘরের কালো অন্ধকারের আড়ালে কেউ লুকিয়ে আছে না? প্রচণ্ড ভয়ে অস্ফুট একটা শব্দ বেরোলো তার মুখ থেকে। বিকাশবাবু গ্রামে বেশ প্রভাবশালী মানুষ হিসাবেই পরিচিত, আর প্রচণ্ড সাহসীও। তার ঠাকুরদা ছিলেন নন্দীপুর গ্রামের জমিদার। বিশাল পৈতৃক সম্পত্তি আর 2টো কাঠের ফ্যাক্টরি, একটা ইট ভাটা। এসবের জন্য তিনি বেশ অবস্থা সম্পন্ন লোক। সাহসী বিকাশবাবু নন্দীপুর গ্রামের হত্যাকাণ্ডে অন্যান্য 4টে গ্রামবাসীর মতো ভয় পাননি। ইদানিং দারোগা অনিমেষ বাবুর সাথে বেশ বন্ধুত্ব হয়েছে বিকাশবাবুর। থানার সামনে বিকেলে নির্মলদার চায়ের দোকানে চা খেতে আসতেন বিকাশবাবু। ডিউটির ফাঁকে সেখানে আবার আসতেন দারোগা অনিমেষ বাবু। এইভাবেই আলাপ তাদের দুজনের। নির্মলদার স্ত্রীর হত্যার পর তার চায়ের দোকানটাও বেশ কিছুদিন বন্ধ। অনিমেষবাবু থানার কাছে একটা 2তলা বাড়ির 1তলায় ভাড়া নিয়ে থাকেন। সেইখানেই সন্ধ্যা নাগাদ মাঝে মধ্যে উপস্থিত হন বিকাশবাবু আড্ডা দিতে। তবে গ্রামের এই খুনোখুনির পরিবেশে সন্ধেবেলা বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যাওয়া নিয়ে ঘোর আপত্তি বিকাশবাবুর স্ত্রী শুক্লা দেবীর। বলি, ওগো, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি সব গেল নাকি? নিজেকে তো বিপদে ফেলছই, সাথে সাথে বাড়িতে বউ আর বাচ্চাটাকেও বিপদে ফেলে দিয়ে যাচ্ছ। বিকাশবাবু হাসি মুখে তাকান তার ছেলে রিভুর দিকে। রিভুর বয়স এখন 7 বছর। তাকে কাছে টেনে তার মাথায় হাত বোলাতে বোলাতে বিকাশবাবু বলেন, আমার এই ব্যাটা খুব সাহসী, দেখবে আমার থেকেও সাহসী হবে সে। রাগে গজগজ করতে থাকেন শুক্লা দেবী। সেদিন অনিমেষ বাবুর সাথে গল্প করতে করতে অনেকটা রাতই হয়ে গেল বিকাশবাবুর। না, এবার বাড়ি ফেরার সময় তাড়াতাড়ি পা চালাতেই হবে বিকাশবাবুকে, না হলে শুক্লা দেবী আবার গোটা বাড়ি মাথায় করবেন। অনিমেষবাবুকে বিদায় জানিয়ে তার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে পা চালালেন বিকাশবাবু। হাতের টর্চটা অবশ্য জ্বালাতে হলো না তাকে। সন্ধেবেলা আসার সময় আকাশে মেঘ থাকলেও
এখন আকাশ পরিষ্কার, এক ফালি চাঁদ উঠেছে আকাশে। সেই চাঁদের আলোয় মোটামুটি আশেপাশের সব কিছুই স্পষ্ট। অনিমেষবাবুর ভাড়া বাড়ির সামনের মিটে রাস্তাটা একটা পিচ ঢালানো বড় পাকা রাস্তায় উঠেছে। রাস্তার ওপারই ঘোষদের পুকুরটা পড়ে। পুকুরটা পেরিয়ে কিছু দূর হাঁটলেই বিকাশবাবুর বাড়ি। পুকুরের ধারে সারি সারি তাল গাছ। বড় রাস্তায় উঠে পুকুরের পাশের রাস্তাটা ধরে হেঁটে বিকাশবাবু যখন প্রায় অর্ধেক পুকুর পার করেছেন, ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ শুনে বিকাশবাবুর পায়ের গতি কমে এলো। কোনো প্রাণী কিছু একটা চিবিয়ে খাচ্ছে যেন, আর শোনা যাচ্ছে অপার্থিব তৃপ্তির ধীর গর্জন, যেন কয়েকশো বছরের পুরনো ক্ষুধা মেটাচ্ছে প্রাণীটা। আস্তে আস্তে থেমে গেলেন বিকাশবাবু, ঘুরলেন পেছনে, আর তিনি তারপর যা দেখলেন তাতে তাঁর গোটা শরীর হিম হয়ে গেল। মানুষের মতো দেখতে একটা প্রাণী পুকুরের ধারে দুই পা ছড়িয়ে বসে একটা মানুষের কনুই থেকে কাটা হাত কামড়ে কামড়ে খাচ্ছে। পাথর হয়ে দাঁড়িয়ে দেখছেন বিকাশবাবু, চলার শক্তি হারিয়েছেন তিনি। হঠাৎই সে মানুষের মতো দেখতে জীবটা মুখ তুলে তাকালো বিকাশবাবুর দিকে। সেই প্রাণীর বিশ্রী ফ্যাকাশে মুখ দেখে চমকে উঠলেন তিনি। মুখের আশেপাশে রক্ত লেগে। এই মহিলার মুখ বিকাশবাবুর চেনা মুখ, খুব চেনা মুখ। বিকাশবাবুর দিকে তাকিয়ে সে বর্ণহীন মুখে নোংরা দাঁত বের করে বিশ্রী একটা হাসি হাসছে। মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেয়ে পড়ছে তার। বিকাশবাবু বুঝলেন এবার পালাতে না পারলে মৃত্যু নিশ্চিত। সবটা শক্তি জোগাড় করে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন বিকাশবাবু। পেছন থেকে একটা পরিচিত কথা তাড়া করে আসছে ক্রমশ। এখানেই থাকে, এখানেই থাকে, মরবি মরবি, তোরা সবাই মরবি, সবাই মরবি, সবাই মরবি। তার মানে আপনি বলছেন যে ওই মহিলাটাই 7 বছর আগে আপনার ছেলেকে চুরি করেছিল? টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে ভ্রু কুঁচকে গম্ভীরভাবে বললেন অনিমেষবাবু। বিকাশবাবু সেদিনের পর থেকে সন্ধেবেলা বেরিয়ে অনিমেষবাবুর সাথে আড্ডা দিতে যাওয়ার সাহস পাননি। মানসিক পরিস্থিতিও ঠিক ছিল না 2 দিন। কিন্তু কথাগুলো অনিমেষবাবুকে না বললেই নয়। তাই আজ সকাল সকাল বিকাশবাবু থানায় এসেছেন অনিমেষবাবুর সাথে দেখা করতে। টেবিলের ওপর 2 হাত ভর করে মাথাটা সামান্য ঝুঁকিয়ে বিকাশবাবু বলতে শুরু করলেন। শুক্লা যখন সন্তান সম্ভবা ছিল তখন তার বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। ডাক্তার বলেছিলেন যে হয়তো আপনার সন্তান বাঁচবে না, সম্ভাবনা খুবই কম আর কি। ভগবানের আশীর্বাদে এমন কিছুই হয়নি। ডাক্তার জানালেন মা আর সন্তান দুজনেই সুস্থ। কথা বলা স্থগিত রেখে একটু দম নিলেন বিকাশবাবু, আবার বলতে থাকলেন। শুক্লা আর ছোট্ট রিভুকে সেদিন হাসপাতাল থেকে ছাড়বে। হলো কি, হাসপাতাল থেকে বেরোনোর পথে এক মহিলা উন্মাদের মতো চিৎকার করে ছুটে আসলো আমার কাছে। মহিলাটির বয়স 30-এর আশেপাশে হবে। ছোট্ট রিভু তখন ঘুমোচ্ছে আমার কোলে নিশ্চিন্তে। মহিলাটি আমার কাছে এসে রিভুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। দে দে, আমাকে দে, আমাকে দে, বাড়ি নিয়ে যাবো ছেলেটাকে। হেমা হেমা, তোরা তোরা আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস? দে দে, আমার ছেলেকে দে দে দে। সেই মহিলার বাড়ির লোকেরা এসে ওকে আটকালো কোনো মতে। পরে অবশ্য জানা যায় মহিলাটি মৃত শিশু জন্ম দিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একটু থেমে বিকাশবাবু বললেন, সমস্যাটা শুরু হয় 6 মাস পর থেকে। রিভুর অন্নপ্রাশন হওয়ার কিছুদিন পর থেকে দেখি সেই মহিলাটাকে আমাদের বাড়ির আশেপাশে বারবার। কখনো কখনো দেখতাম রিভু যে ঘরে ঘুমোতো সে ঘরে জানলার বাইরে দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে সেই পাগল মহিলাটা ঘুমন্ত ছোট্ট রিভুর দিকে। সে অপলক চোখ, সে কি দৃষ্টি! তাকে ধমক ধমক দিয়ে চলে যেতে বললে সে বলতো, আমার ছেলেকে দে বাবু, দে আমার ছেলেকে, নিয়ে যায় ওকে,
দে বাবু। আমি ধমক দিয়ে বলতাম, ও আমাদের ছেলে, তোমার ছেলে কেন হতে যাবে? চলে যাও বলছি এখান থেকে, নয়তো ভালো হবে না বলে দিলাম। সে চলে যেত। এরকম মাঝে মাঝেই হতো। মাঝে মাঝেই দুপুরে এসে জানলা দিয়ে রিভুর দিকে তাকিয়ে থাকতো সে। রিভুর জন্য খুব ভয় হতো জানেন, কখন কি ক্ষতি করে বসবে। মৃত বাচ্চা জন্ম দেওয়ার পরে সে কি এতটাই বিকারগ্রস্ত হয়ে পড়েছিল? আমার ছেলেকে সে নিজের ছেলে ভাবতে শুরু করলো। একবার তো জনা কয়েক লোক মিলে ওকে রীতিমতো শাসিয়ে বিদায় করেছিলাম এখান থেকে। তারপর ওকে অনেক দিন আর দেখা যায়নি। ভাবলাম আপদ বিদায় হলো, কিন্তু কিন্তু রিভুর বয়স তখন ওই 1 বছর হবে। সবে হাঁটতে শিখেছে অল্প অল্প। বাড়ির এদিক ওদিক সে হেঁটে খেলে বেড়ায়। আমার সেদিন কারখানার ফ্যাক্টরিতে কি একটা কাজ ছিল, তাই ফিরতে সন্ধে পেরিয়ে গেছে। ফেরার পথে দেখি শুক্লা হন্তদন্ত হয়ে আমার দিকে আসছে। প্রায় কাঁদতে কাঁদতে সে এসে বলল, শুনছো গো, রিভুকে পাচ্ছি না কোথাও। রান্না করার সময় এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়েছিল, আর তারপর থেকে ছেলেটাকে কোথাও পাচ্ছি না গো। দরজাটা আটকাতে ভুলে গিয়েছিলাম। ওইটুকু ছেলেটা আমার, ও কোথায় যাবে? তুমি যে করেই হোক ওকে এনে দাও আমার কাছে। হই হই পড়ে গেল আশেপাশে। 10-12 জন লোক নিয়ে বেরোলাম। তোলপাড় করে ফেললাম গোটা গ্রাম। শেষে পাওয়া গেল রিভুকে। গ্রামের উত্তরে একটা ছোট দিঘি আছে, তার ধারে ছোট্ট একটা ঘুপচি মতো ঘর। সেখানেই ছোট্ট রিভুর সাথে খেলা করছে সেই মহিলা। সেদিন ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কাছ থেকে রিভুকে নিয়ে আসি, আর গ্রামের সবাই মিলে সেখানেই ঠিক করি এই মহিলার মানসিক চিকিৎসা হওয়া দরকার, না হলে ও আরও কিছু ক্ষতি করে দিতে পারে। ওকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করা হয়। একটু থামলেন বিকাশবাবু। প্রচণ্ডভাবে ভ্রু কুঁচকে কিছু একটা চিন্তা করতে থাকলেন। আচ্ছা, তারপর? অনিমেষবাবুর গম্ভীর অথচ কৌতূহলী প্রশ্নে সামান্য চমকে উঠলেন বিকাশবাবু। বিশ্বাস করবেন না অনিমেষবাবু, ও যেখানে থাকতো, মানে রিভুকে যেখানে খুঁজে পেয়েছিলাম, সেখানে কি বিশ্রী গন্ধ। আশেপাশে মরা পচা কুকুর আর মরা বিড়ালে পড়ে কেউ যেন খেয়ে খেয়ে ফেলেছে। দেখি গা গুলিয়ে উঠেছিল আমার। মানুষ মানসিকভাবে কতটা বিকৃত হলে এরকম একটা জায়গায় থাকতে পারে ভাবুন তো। যখন ওকে পাগলাগারদে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে প্রায় ধরে বেঁধে, তখন অস্বাভাবিক চিৎকার করেছিল সে। আমরা অনেকে ছিলাম তখন সেখানেই, কিন্তু তখনই মহিলাটা চিৎকার করতে করতেই হঠাৎ করেই আঙুল তুলে এক এক করে আমার আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের উদ্দেশ্যে দাঁত বের করে বিশ্রী ভঙ্গিতে বলল, প্রথমে তোকে, তারপর ওকে, আর সবশেষে ওই ওই লোকটাকে আর ওর বউকে মারবো। যে যে আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে তাদের সকলকে মারবো, সকলকে মারবো। তোর ছেলে থাকে না এখানে, এখানে থাকে না তোর ছেলে। সে এখানেই থাকে, এখানেই থাকে আমার ছেলে। পড়বি, বড় পাকে পড়বি তোরা। আমার ছেলেকে আমি নিয়ে যাবই। তারপর তাকে কোনো ক্রমে গাড়িতে ওঠানো হয়। কিন্তু জানেন তো, আশ্চর্য বিষয় হলো, ও যাওয়ার আগে যাদের দিকে এক এক করে আঙুল তুলেছিল, গত 2 মাসে গ্রামে ঠিক পরপর তাদেরই খুন হচ্ছে। প্রথমে পাঁচু গোস্বামীর বাড়িতে এরকম কাণ্ড হলো। ওই পাঁচুর দিকেই সেদিন প্রথম আঙুল তুলেছিল। হয়তো পাঁচুর বাড়িতে ঢুকতে না পেরে তার গোয়াল ঘরে গেছে। আর সবশেষে নির্মলদার স্ত্রী। আমি এতদিন এটা নিয়ে ভাবিনি কিছু, কিন্তু সেদিন আপনার বাড়ি থেকে ফেরার পথে ওকে ওকে দেখার পর এক একে পরিষ্কার হলো সবটা। হিসেব মতো এবার আমার আর শুক্লার পালা। গম্ভীরভাবে কিছু একটা চিন্তা করলেন অনিমেষবাবু, যেন কোনো একটা ক্লু খুঁজে পেয়েছেন। বললেন, আচ্ছা, রিভু হওয়ার সময়
নন্দীপুরের হাসপাতালে কোন ডাক্তার ছিলেন মনে করতে পারবেন? কিছুক্ষণ কি একটা চিন্তা করলেন বিকাশবাবু। সম্ভবত কৃষ্ণকুমার দত্ত। হ্যাঁ হ্যাঁ, তিনি রিভু হওয়ার সময় শুক্লার অপারেশন করিয়েছিলেন। সে যাই হোক, তাহলে আপনার কথা অনুযায়ী ওই মহিলাই আবার ফিরে এসেছে গ্রামে, আর ওই এসব কাণ্ড করছে? সেটা তো আমারও মনে হয়, কিন্তু কিন্তু কি? গত বছর খবর পাই মহিলাটা মারা গিয়েছে পাগলাগারদে থাকতেই। কেন বা কি করে মারা গিয়েছে সেটা অবশ্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিকাশবাবুকে থামিয়ে এক প্রকার উত্তেজিত হয়ে বললেন অনিমেষবাবু। মারা যদি যায় তো ও এখানে আসবে কি করে? সেটাই তো অনিমেষবাবু, আপনি হয়তো ভূতে প্রেতে বিশ্বাস করেন না, কিন্তু আমার মনে হয় মহিলাটা অশরীরী। না হলে কোনো মানুষ ওভাবে আরেকটা মানুষের হাত চিবিয়ে খেতে পারে? ছয়ে ছয়টা মানুষকে এরকমভাবে মেরে ফেলতে পারে? বিশ্বাস অবিশ্বাসের তর্কে গেলেন না অনিমেষবাবু, শুধু চিন্তার কণ্ঠে গম্ভীরভাবে বললেন, বিকাশবাবু, আপনি সাবধানে বাড়ি যান, আর বাড়ি থেকে বেশি বের হবেন না, একটু সাবধানে থাকবেন। আমি দেখছি এই বিষয়টা কি করা যায়। বিকাশবাবুর মনের আতঙ্কটা দিন দিন বেড়েই চলেছে। হিসেব মতো এরপর তাঁকে আর শুক্লাকে মারার চেষ্টা করবে ওই রাক্ষসী। রাতেও ঘুমোতে পারছে না ঠিকঠাক। চোখ বন্ধ করলেই সেই মহিলার বীভৎস পৈশাচিক হাসিটা ভেসে উঠছে সামনে, আর তার সেই মুখের চারপাশে চাপ চাপ রক্ত লেগে। আর সেই বৃষ্টির রাতে তো জেগে জেগেই মহিলাটাকে অস্পষ্টভাবে তার ঘরের কাঁচের জানলার ওপারে দেখলেন। এসব কি তার ভয়, তার কল্পনা, না অদৃষ্টির কোনো অশনি সংকেত? অনিমেষবাবুর সাথে শেষ দেখা করা 1 সপ্তাহ হয়ে গিয়েছে। বিকেলবেলা থেকেই সেদিন ঝিরঝির বৃষ্টি। এখন নন্দীপুরে ঝিরঝির বৃষ্টি আর শোঁ শোঁ হাওয়ার শব্দ ছাড়া কিছু নেই। নির্মলের স্ত্রী হত্যার প্রায় 20 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে গ্রামে কারোর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসেনি। আতঙ্কের গহ্বর থেকে বেরিয়ে নন্দীপুর তখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। সেদিন সন্ধ্যায় বিকাশবাবু আর শুক্লা দেবী বাড়ির ডাইনিংয়ে বসে গরম গরম চায়ের কাপে সবেমাত্র চুমুক দিয়েছেন, আর রিভু তার ঘরে বসে এক মনে রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে ব্যস্ত। এমন সময়ে কেউ বাইরের গেটে টোকা মারছে। এই বৃষ্টির মধ্যে কে এলো আবার? বেশ খানিকটা বিরক্ত হয়েই বললেন বিকাশবাবু। দাঁড়াও, দেখছি। এই বলে তিনি দরজার দিকে গেলেন। কিছুক্ষণ পরেই আধ ভেজা হয়ে অনিমেষবাবুকে আসতে দেখলেন বিকাশবাবু। হাতে তার একটা কালো রঙের ছাতা, একটা ছোট্ট ব্যাগ। দারোগামশাই, আপনি যে কোনো জরুরি তলব? আগে বসুন, আপনি বসুন। কেন, আমাকে দেখে অবাক হলেন যে বিকাশবাবু? আধ ভেজা শরীরটা নিয়েই কাঠের চেয়ারে বসতে বসতে একটা অদ্ভুত হাসি দিলেন অনিমেষবাবু। এই বৃষ্টির মধ্যে আধ ভেজা হয়ে জরুরি কিছু ছাড়া? সেদিন রাতে ওই মহিলাকে দেখার ঘটনা স্ত্রীকে জানাননি বিকাশবাবু। তাহলে কি আজ শুক্লাকে বলে দেবেন? রিভু কোথায় বৌদি? ওর ঘরেও ছবি আঁকছে। আর চোখে বিকাশবাবুর দিকে তাকিয়ে অনিমেষবাবু বলতে শুরু করলেন, বৌদি, কিছু কথা আজ না বললে হয়তো দেরি হয়ে যাবে। আজ কতগুলো সত্যি জানতে হবে আপনাকে। কিরম সত্যি দাদা? তার আগে আপনি বলুন, আপনি মানসিকভাবে প্রস্তুত তো? একটু ভ্রু কুঁচকে শুক্লা দেবী বলেন, আচ্ছা বলুন তো। চোয়াল শক্ত হলো অনিমেষের। কঠিন দৃঢ় দৃষ্টিতে তাকালেন বিকাশবাবুর দিকে। তারপর বললেন, যতদূর সম্ভব রিভু আপনাদের ছেলে নয়। কেঁপে উঠলেন শুক্লা। দাদা, এ আপনি কি বলছেন? রিভু তো আমাদেরই ছেলে। আপনি সবটা জানেন না বৌদি, আমাকে বলতে দিন। বিকাশবাবু, আপনি সেদিন আমাকে একটু ভুল বলেছিলেন। বৌদি সেদিন মৃত শিশুরই জন্ম দিয়েছিলেন। আপনি তা কাউকে জানাননি, বৌদিকেও জানতে দেননি সেটা। হাসপাতালের ডাক্তারকে মোটা পয়সা দিয়ে সবার অজান্তেই আরেকটা শিশুর সাথে এই মৃত শিশুর অদল বদল করান। ঠিক তাই তো বিকাশবাবু?
সেই শিশুটির আসল মা কিন্তু সব জানতে পেরেছিল, জানেন তো, সব বুঝতে পেরেছিল হাসপাতালে থেকে। তার সন্তানকে সে ঠিকই চিনতে পেরেছিল। যাই হোক, মা তো, কিন্তু মৃত শিশু জন্ম দেওয়ার দায় তার ঘাড়ে এসে পড়ে। সে তার পরিবারকে, এমনকি তার স্বামীকেও বিশ্বাস করাতে পারেনি আসল সত্যিটা, যে সে কোনো মৃত শিশু জন্ম দেয়নি। তাই হয়তো কোনো উপায় না পেয়ে হাসপাতাল থেকে সেদিন আপনাদের বেরোনোর সময় আপনাদের কাছে সে এসে পাগলের মতো করতে থাকে। রিভুকে নিয়ে যেতে চাই সে, কিন্তু সেদিনও সে পারেনি। সে তার সন্তানকে নিয়ে যেতে পারেনি। কি ঠিক বলছি তো বিকাশবাবু? পয়সা থাকলে কি না হয় বিকাশবাবু। বিকাশবাবু চুপ করে বসে আছেন সামনের চৌকিতে। মুখে তার এক রাশ হতাশা ফুটে উঠেছে। মহিলাটির নাম ছিল যামিনী। উত্তর পাড়াতে থাকতো সে। আগাগোড়ায় তার মানসিক বিকৃতি ছিল একটু। এরকম একটা ঘটনার পর সে আরও মানসিকভাবে উন্মাদ হয়ে যায়। বুঝতেই পারছেন, মৃত শিশুর জন্ম দেওয়া আর এরকম একটা মানসিক বিকৃতি। গ্রামের লোকেদের কাছে প্রতিদিন কম খোঁটা শুনতে হতো না তাকে। এমনকি সে যখন রাস্তা দিয়ে যেত, অনেকে তাকে দেখে তার সামনেই বলতো যে ওই দেখ, ডাইনি যাচ্ছে রাস্তা দিয়ে। ভাবুন তো, এসব কতদিন সহ্য করা যায়? একদিন তার স্বামী আর তার শ্বশুর বাড়ির লোক নাকি তাকে বাড়ি থেকেই বের করে দেয়। বিকাশবাবু আর শুক্লা দেবী একেবারে স্তব্ধ। একটু দীর্ঘশ্বাস ছাড়লেন অনিমেষবাবু। যামিনী জানতো যে আপনাদের কাছে রয়েছে ওর ছোট্ট ছেলেটা, তাই হয়তো এই বাড়ির আশেপাশেও ঘুরঘুর করত, নিজের ছেলের একটু দেখা পাওয়ার জন্য। আপনারা যতই ওকে শাসিয়ে বলতেন যে ওর ছেলে এখানে নেই, ওর ছেলে মরে গেছে, তবুও ও জানতো ওর ছেলে মরেনি, ও এখানেই আছে। আপনাদের বাড়ির জানলার আশেপাশে সে ঘুরে বেড়াতো, সে তাকিয়ে থাকতো জানলা দিয়ে ঘুমন্ত রিভুর দিকে। শুক্লা দেবীর দিকে তাকিয়ে অনিমেষবাবু একটু হেসে বললেন, জানেন তো বৌদি, নিজের সন্তানকে সামনে থেকে দেখেও তাকে ছুঁতে না পারার মর্মান্তিক ব্যর্থতা যে কোনো মাকেই উন্মাদ করে দিতে পারে। দিনে দিনে তার পেটের খিদে আর মানসিক বিকৃতি আরও বেড়ে যায়। গ্রামের উত্তরে ছোট দিঘিটার কাছে একটা ছোট ঘুপচি ঘরের মতো ছিল, ওখানে সে থাকতো। ওর খিদে এতটাই বেড়ে গিয়েছিল, ও এঁটো কাঁটা কুড়িয়ে খাওয়ার সাথে সাথে মরা কুকুর বিড়ালকেও খেত। আর একদিন সুযোগ বুঝে ছোট্ট রিভুকে চুরি করে ওইখানেই নিয়ে গিয়েছিল সে। অনিমেষবাবু একটা তাচ্ছিল্যের হাসি হেসে বিকাশবাবুর দিকে তাকিয়ে বলেন, পয়সা থাকলে কি না হয় বিকাশবাবু, এক মাকেও রাস্তায় নিয়ে এসে ফেলা যায়, তাই না? আপনি যখন বললেন যে মহিলাটার মারা যাওয়ার খবর পেয়েছেন, তখনই খটকা লাগে আমার। সত্যিটা জানার জন্য গ্রামে জিজ্ঞাসাবাদ করি। শেষমেশ যামিনী যে পাগলা গারদে ছিল কয়েক বছর, সেইখানে যোগাযোগ করি। শেষের দিকে মানসিকভাবে নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল যামিনী। সেখানকার একজনকেই সে তার জীবনের এই গল্প বলেছিল, আর আমি তার মাধ্যমেই এইসব জানতে পারি। তবে এটা সত্যি যে যামিনী গত বছর ওখানে হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনার বলায় ভূত প্রেতের গল্প সত্যি কিনা জানি না, যামিনী আদৌ ফিরে এসেছে কিনা সেটাও জানি না। তবে আমি অনেকটা নিশ্চিত যে আমি যেসব কথাগুলো বললাম সেগুলো সত্য। ডক্টর কৃষ্ণকুমার দত্ত এখন কলকাতায় পুলিশি হেফাজতে। মোটা পয়সার বিনিময়ে অনেক দুর্নীতি করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তাকে জিজ্ঞাসাবাদ করেও কিছুটা তথ্য জানা গিয়েছে। যাই হোক, শুক্লা দেবী সম্ভবত এই বিষয়ে জানেন না কিছু। হ্যাঁ, চলুন বিকাশবাবু, এবার আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। ঠিক তখনই অনিমেষবাবুর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে বিকাশবাবু উন্মাদের মতো ছুটে গেলেন রিভুর ঘরে। শুক্লাদেবী তখন বিবর্ণ মুখে বসেছিলেন। বিকাশবাবুর এরকম অস্বাভাবিকভাবে ছুটে যাওয়া দেখে তার ঘোর কাটল।
অনিমেষবাবুও গেছেন তার পেছন পেছন। বিকাশবাবু ততক্ষণে রিভুকে কোলে তুলে নিয়ে রিভুর ঘর থেকে বেরিয়ে এসেছেন। ও আমার ছেলে, কারোর ছেলে না। চল তো বাবু, আজ এক্ষুনি আমরা এখান থেকে বেরিয়ে যাব। বোকামো করবেন না বিকাশবাবু, আপনি আমার সাথে দয়া করে থানায় চলুন। আইনকে আইনের কাজ করতে দিন। হ্যাঁ গো, তুমি ওনার সাথে থানায় চলে যাও, এরকম করো না। না, কেউ আসবে না আমার কাছে। এক ছুটে বিকাশবাবু দরজার দিকে গেলেন। দরজার ছিটকিনি খুলে ঝিরঝির বৃষ্টিতে রিভুকে নিয়ে বেরিয়ে পড়লেন বিকাশবাবু। অনিমেষবাবু তার পেছনে পেছনে ছুটতে যাবেন, এমন সময় বিকাশবাবুর ভয়ানক আর্তনাতে কেঁপে ওঠে বিকাশবাবুর বাড়ির এলাকা। ঝিরঝির বৃষ্টিতে অনিমেষবাবু বাড়ির বাইরে থেকে বেরিয়ে এসে দেখতে পান বাড়ির সামনের রাস্তার উপর চিত হয়ে পড়ে বিকাশবাবু, আর একটা কঙ্কালসার মানুষের মতো জীব বসে আছে বিকাশবাবুর উপর, যেন সাক্ষাৎ পিশাচ। রিভু বিকাশবাবুর একটা হাত ধরে টেনে যাচ্ছে। বাবা, বাবা, বাবাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও বলছি। ওই পিশাচিনী বিকাশবাবুর বুকে আঘাত করে চলেছে একের পর এক। মৃত্যু যন্ত্রণায় থর থর করে কাঁপছে বিকাশবাবুর শরীর। অনিমেষবাবু বিকাশবাবুকে বাঁচাতে গেলে সেই মহিলা অশরীরী এক ধাক্কায় ছিটকে ফেলল অনিমেষবাবুকে। তার গায়ে সে কি অস্বাভাবিক জোর! মুখে হাত চেপে স্বামীর এরকম মর্মান্তিক পরিস্থিতি দেখে শুক্লা আর্তনাদ করে কেঁদে যাচ্ছে। আজ শেষ হিসেবের দিন যামিনীর। মৃত্যুর পরও প্রতিশোধ নিতে মরি আসে। গ্রামের যে যে লোকগুলো তাকে সামনাসামনি খোঁটা দিয়েছিল, দিনের পর দিন ডাইনি বলেছিল, তাদের প্রত্যেককে চিনে রেখেছিল সে। সুযোগের অপেক্ষা করেছিল সে এতদিন। প্রত্যেককেই এক এক করে শেষ করেছে সে। নেহাত পাঁচু গোস্বামীর বাড়িতে ঢুকতে না পেয়ে তার গোয়াল ঘরে ঢুকে গরুর উপর তার প্রতিশোধের বাণ মেরেছিল। তবে আজকে আসল প্রতিশোধের পালা তার। বিকাশ আর শুক্লাকে মেরে ফেলে রিভুকে নিয়ে যাবে সে। বিকাশবাবুর দেহ তখন নিথর হয়ে পড়ে। শুক্লাদেবী তখন মুখে হাত দিয়ে পাথর হয়ে মাটিতে বসে মৃত বিকাশবাবুর দিকে চেয়ে আছেন। অশরীরী যামিনীর চোখ গেল শুক্লাদেবীর দিকে। এবার তার মরার পালা। বেঁচে থাকতে তাকে তার ছেলের কাছে ঘেঁষতেই দেয়নি এই মহিলা। বেঁচে থাকার অধিকার নেই তারও। বিকট আওয়াজ করে ছুটে গেল সে শুক্লার দিকে, কিন্তু হঠাৎই রিভুর মাথায় অসম্ভব কিছু ভর করল। ছুটে গিয়ে সে শুক্লা দেবীকে জড়িয়ে ধরল। ভয়ঙ্কর যামিনীর চোখের দিকে তাকিয়ে সে বলল, তুমি চলে যাও, আমার মাকে কিচ্ছু করতে পারবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও। বাবা বলেছিলেন রিভু বাবার থেকেও সাহসী হবে। আজ সে সাহসী রিভু শুক্লা দেবীকে জড়িয়ে ধরেছে শক্ত করে। ওই রাক্ষসী ওর মাকে কিছু করতে পারবে না, কিচ্ছু না। শুক্লা দেবীর ওসবে ভ্রুক্ষেপ নেই। মাটিতে বসে তার স্বামীর ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত শরীরের দিকে বিবর্ণ মুখে চেয়ে তার ঢাল হয়ে আছে 7 বছরের ছোট্ট সাহসী রিভু। মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না সে। রিভু যামিনীর চোখে চোখ রেখে বলে, কিচ্ছু করবে না তুমি মাকে, কিচ্ছু না। বিকাশবাবুকে বাঁচাতে গিয়ে যামিনীর অমানবিক জোর ধাক্কায় ছিটকে পড়ে জ্ঞান হারিয়েছিলেন অনিমেষবাবু। তিনিও ততক্ষণে জ্ঞান ফিরে পেয়ে উঠে দাঁড়িয়েছেন। সামনের দৃশ্যের ভয়াবহতা দেখে তিনি হতবাক। যামিনী অনেকটাই এগিয়ে এসেছে শুক্লার দিকে। শুক্লাকে জড়িয়ে ধরে তখন রিভু। হঠাৎই যামিনীর মুখের পৈশাচিক ভাব ধীরে ধীরে কমে গেল। রিভুর দিকে তাকিয়ে বড্ড দুর্বল হয়ে পড়েছে সে। যাই হোক, রিভু তো তারই ছেলে। পৃথিবীর সমস্ত ক্রূরতার ওপরে মাতৃত্ব। রিভু সমস্ত শক্তি দিয়ে শুক্লা দেবীকে জড়িয়ে ধরে তাকে রক্ষা করছে। যামিনীর হিংস্রতায় ভরা মুখে যেন ধীরে ধীরে মমতা ফুটে উঠেছে, মায়ের মমতা। যামিনী রিভুর কাছে আসলো ধীরে ধীরে। তার মাথায় পরম স্নেহে হাত বোলালো সে। যামিনী কাঁদছে। হ্যাঁ, নন্দীপুরের বিভীষিকা কাঁদছে। সন্তানকে আবার স্পর্শ করতে পেরে সে কাঁদছে। পাথর হয়ে বসে থাকা শুক্লার উদ্দেশ্যে এবার রিভুর আসল মা বলে উঠল, পয়সা দিয়ে সব কেনা যায়,
মাকে কেনা যায় না। শুক্লা, রিভু তোর কাছেই ভালো থাকুক, ভালো রাখিস ওকে। এই বলে রিভুর দিকে পরম স্নেহে তাকিয়ে যামিনী উঠে দাঁড়ালো। শুক্লার কোনো ক্ষতি না করেই ধীরে ধীরে সে পিছোতে পিছোতে সামনের বৃষ্টি ভেজা জমাট অন্ধকারে মিলিয়ে গেল। নন্দীপুরের আকাশে বাতাসে একটা কথাই ভাসতে থাকলো। পয়সা দিয়ে সব কেনা যায়, মাকে কেনা যায় না। শুনছিলেন সে এখানেই থাকে, গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পটি পরিচালনা করেছে অরিত্র ও শাশ্বতী, সম্পাদনা করেছে সায়ক। গল্পের সূত্রধর সায়ক এবং গল্পকথকের ভূমিকায় রয়েছে পর্ণ। বিকাশবাবুর চরিত্রে পার্থ, শুক্লাদেবীর চরিত্রে অনুসুয়া, যামিনী ও রিভুর চরিত্রে রয়েছে শাশ্বতী। গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে চলি, খুব শীঘ্রই আসবো নতুন একটি উপস্থাপনা নিয়ে। ততদিনের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন।